হাই ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো অলরেডি আমি লিখে রাখছি, তো দেখতেই পাচ্ছ তোমরা, ট্যাগ কোশ্চেন, ইংলিশ গ্রামারের সবচেয়ে ছোট এবং সহজ একটা বিষয়। তো এই বিষয়টা পড়ানোর আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিই। আমি হচ্ছে রাকিব স্যার। তো আমরা পড়ায় ফিরে আসি। আমাদের পড়ানোর বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন খুবই সহজ একটা বিষয়, যার অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ মানে জুড়ে দেওয়া। আমরা জানি ট্যাগ, আমরা আমাদের সমাজে দেখি কেউ যদি কোনো খারাপ কাজ করে বা ভালো কাজ করে, অনেক ভালো মানুষের পিছনেও খারাপ মানুষের লেগে তার পিছনে একটা ট্যাগ জুড়ে দেয়, যে সে ভালো মানুষটার পিছনে ট্যাগ খারাপ ইত্যাদি ইত্যাদি অনেক কথা জুড়ে দেয়। তো আমরা এই ট্যাগ মানেই হলো যে জুড়ে দেওয়া, আর কোশ্চেন মানে হলো প্রশ্ন। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন মানে বলতে পারি কি, জুড়ে দেওয়া প্রশ্ন, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের শেষে প্রশ্ন জুড়ে দেওয়া, সেই কথাটাকে আরেকটু এনশিওর করার জন্য। তো আমরা দেখো, আমরা তো নর্মাল কোশ্চেন পড়ে থাকি, কিন্তু ট্যাগ কোশ্চেন ওই নর্মালি ইউজ করা হয় খুবই কম। তো ওই ট্যাগ কোশ্চেন হচ্ছে আমাদের কয় প্রকার? ট্যাগ কোশ্চেন হলো 5 প্রকার। তো আমি শর্টকাটে বলতে পারি YWCTR, অর্থাৎ ওয়াই এর ফুল ফর্ম হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আমরা এটা খুব এটা আমরা পরিচিত, যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে করা হয়। তারপর WS কোশ্চেন, সবচেয়ে বেশি ব্যবহৃত কোশ্চেন হলো WS কোশ্চেন। তারপর একটা হলো যে চয়েস কোশ্চেন বা অল্টারনেটিভ কোশ্চেন। আর 4 নম্বর হচ্ছে ট্যাগ কোশ্চেন, যেটা আমাদের আজকের পাঠ্য। আর 5 নম্বর হচ্ছে রিটোরিক্যাল কোশ্চেন। তো এখন আমরা জাস্ট কোশ্চেন সম্পর্কে একটু ধারণা দিলাম। তো এখন আমরা হচ্ছে প্রশ্ন চলে যাই, আমাদের মূল বিষয়ে চলে যাই। তো আজকের ক্লাসটা তোমরা যদি করো ইনশাল্লাহ, যেহেতু আমরা চেষ্টা করব 5-এ 5 কিভাবে পাওয়া যায় সেই বিষয়টা এনশিওর করার। তো তোমরা যারা ক্লাসটা করবা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, ইনশাল্লাহ আমরা 5-এ 5 পাওয়ার সিউরিটি দিতে পারে। তো ট্যাগ কোশ্চেনের ফরম্যাটটা হলো যে প্রথম অংশে প্রথম স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ থাকে, পরের স্টেটমেন্টে নেগেটিভ দিতে হয়। যেমন তার আগে আমাদেরকে জানতে হবে যে নেগেটিভ ওয়ার্ডগুলো চিনতে হবে। আবার প্রথম স্টেটমেন্টে যদি নেগেটিভ থাকে, পরের স্টেটমেন্টে গিয়ে পজিটিভ হয়। তাহলে এই পাশে যদি পজিটিভ হয় ওই পাশে নেগেটিভ হবে, আবার এই পাশে নেগেটিভ হলে ওই পাশে পজিটিভ হবে। কিন্তু বইয়ে অনেক রুলস দেওয়া আছে, আমরা চেষ্টা করব স্বল্প কিছু রুলসে ট্যাগ কোশ্চেনটা কমপ্লিট করার। তার জন্য আমাদেরকে প্রথমত যেহেতু বলা হলো যে প্রথম স্টেটমেন্টে যদি নেগেটিভ থাকে পরে গিয়ে পজিটিভ হবে, এদিকে যদি পজিটিভ থাকে ওদিকে নেগেটিভ হবে, তাহলে আমাদেরকে ফার্স্টে নেগেটিভ ওয়ার্ড চিনতে হবে। তো আমরা দেখি কিছু নেগেটিভ ওয়ার্ডগুলো কোনগুলো। নেগেটিভ ওয়ার্ডসগুলো হচ্ছে সাম ওয়ার্ডস হুইচ আর নেগেটিভ। যে ওয়ার্ডগুলো নেগেটিভ মিন করে সেই ওয়ার্ডগুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করি। তো সেই ওয়ার্ডগুলো হচ্ছে যেমন নো, অর্থাৎ এন দিয়ে যে শব্দগুলো আছে প্রায় সেইগুলো নেগেটিভ। নো, নট, এরপরে হলো নেভার, তারপর হলো নান, এরপর হলো নো বডি, তারপরে হলো নাথিং, এরপরে হয়েছে যে নেইদার, তারপরে হচ্ছে মোটামুটি এন দিয়ে যে শব্দগুলো তৈরি হয় যে নেগেটিভ মিন দেয় সেগুলো মোটামুটি লিখলাম। এছাড়া আরও আমাদের কিছু নেগেটিভ যেগুলো দেখতে আসলে নেগেটিভের মতো না, কিন্তু নেগেটিভ অর্থ দেয়, যেমন সেলডম, তারপরে হচ্ছে স্কেয়ারসলি, হার্ডলি, হার্ডলি, এরপর হচ্ছে রেয়ারলি। এছাড়া আরো কিছু ওয়ার্ড আছে, যেমন লিটল, ফিউ ইত্যাদি। মোটামুটি এই শব্দগুলোই আমরা নেগেটিভ হিসেবে ইউজ করি, এইগুলোই ট্যাগ কোশ্চেনে আসে। তো এইগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, অথবা একটু মনে রাখার চেষ্টা করো, অথবা ভিডিওটা পজ করে তোমরা এইগুলো নোট ডাউন করে ফেলতে পারো। তো আমরা এখন দেখলাম যে এই শব্দগুলো যদি
কোনো স্টেটমেন্টে থাকে তাহলে সেই সেন্টেন্সটা দ্বারা নেগেটিভ মিন করে। সো আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। এক্সাম্পলটা লিখলাম যে এরকম যে I don't like overeating, আমরা এই শব্দটা লিখি যার অর্থ হচ্ছে আমি অতিরিক্ত খাওয়া পছন্দ করি না। আরেকটা কথা বলি যে যদি ইংলিশ গ্রামারে তুমি মিনিং করতে পারো তাহলে সেই ইংলিশটা তোমার জন্য অনেক ইজি হয়। তো দেখো আমি এখানে লিখছিলাম ডোন্ট, এখানে লিখছিলাম ডোন্ট, স্পষ্ট না এই জন্য আমি আবার লিখতেছি। তো লিখছিলাম আই ডোন্ট লাইক, তাহলে এটা আমরা কি লিখব? আনসারটা হবে হচ্ছে ডু আই। কেন ডু আই হলো? কারণ এই পাশে আমাদের বি এর সাথে কি ছিল? নট ছিল। নট থাকার কারণে আমরা এই পাশে কি করলাম? পজিটিভ স্টেটমেন্ট দিলাম, কারণ আমাদের এই পাশের স্টেটমেন্টটা কি? নেগেটিভ। যেহেতু আমরা জানি নেগেটিভ হইলে পজিটিভ আনসার হয়, তো আমাদের আনসার তাই হলো ডু আই। আর একটু বলে রাখি যে আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব বলবে, সেই অক্সিলারি ভার্বের পরে এখানে কি হবে? এখানে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের প্রোনাউন ফর্ম বলবে, আর যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনটাই বসে যাবে। ওকে, এরপর আমরা এখন একটু আর সামনের দিকে আগাতে থাকি। তো এগুলো আমরা এখন মুছে দিই। তো আমরা একটা রুলস বলছি, এখন আমরা পরের রুলসে যাই। আমরা বইয়ের গদবাঁধা নিয়মগুলো না করে আমরা ওখান থেকে সামারাইজ করে পড়ার চেষ্টা করছি। তো আমি রুলসে যাওয়ার আগে যেহেতু একটা এক্সাম্পল দিলাম, এখন আমি আরেকটু কথা বলি, রুলসে পরে যাই। তার আগে আমাদের আনসার করতে হলে অবশ্যই বললাম যে শূন্য স্থান থাকবে, এই শূন্য স্থানে যে প্রোনাউনটা বসানোর আগে এখানে একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়। যদি ওই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা নিয়ে বসায় দিতে হয়, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন টেন্স অনুযায়ী এরপর পার্সন অনুযায়ী এখানে আমরা যেমন জানি যে সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় না সেগুলোতে ডু ভার্ব ব্যবহার করা হয়, অর্থাৎ ডু, ডাজ, ডিড, এই তিনটা ভার্ব ব্যবহার করা হয়। তো আমরা ওইটার একটু শর্ট ফর্মটা দেখে ফেলি যে কোনটা থাকলে কিভাবে লিখব। যেমন অক্সিলারি ভার্ব থাকলে যদি এম থাকে, এই পাশে এম থাকলে সেটা নেগেটিভ ফর্ম কি লিখতে হয়? এইন্ট লিখতে হয়, অথবা কি লিখতে হয়? আরএন্ট লিখতে হয়, এই দুটো লিখতে হয়। আর বাকি যে অক্সিলারি ভার্বগুলো থাকে ইজ থাকলে সেখানে লিখবা ইজেন্ট। আর এম এর ক্ষেত্রে কিন্তু অ্যামেন্ট হবে না। কেউ যদি লিখে যে অ্যামেন্ট তাহলে তার আনসারটা কাটা হবে, সেটা লিখতে হবে তোমার কি? এইন্ট অথবা আরএন্ট। সো এটা মনে রেখো যে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে আমি অলরেডি লিখে ফেলেছি। তাহলে এই পাশে যদি আমাদের কি থাকে বলছিলাম যে ট্যাগ কোশ্চেনের যদি প্রথম স্টেটমেন্টে পজিটিভ ফর্ম থাকে তাহলে পরের স্টেটমেন্টে গিয়ে আমাদের শূন্য স্থানে কি লিখতে হবে? অ্যামেন্ট, নেগেটিভ লিখতে হয়। তো এম যদি থাকে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এইন্ট অথবা আরএন্ট। যদি কখনো দেখো যে এম আছে, অনেকেই ভুল করে কি করতে পারে যে অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে নট যুক্ত করে দিলেই ট্যাগ কোশ্চেন আনসার হয়ে যাবে। তাহলে সেই অর্থে এমটা শুধু একটু ব্যতিক্রম, যে এম এর সাথে কি করা যাবে না? অ্যামেন্ট লেখা যাবে না, কারণ অ্যামেন্ট লিখলে কি হবে? এটা ভুল হবে। তাহলে কি হবে? অ্যামেন্ট ভুল হবে। তাহলে আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে এম থাকলে লিখতে হবে এইন্ট অথবা আরএন্ট। ঠিক ওইভাবেই অক্সিলারি ভার্বগুলো যে অক্সিলারি ভার্ব থাকবে শুধু এক্সেপশনাল হচ্ছে কি এম, বাকি অক্সিলারি ভার্বগুলো সবগুলোর পরে নট যুক্ত করে দিলে কি হয়ে যাবে? আমাদের ট্যাগ কোশ্চেনের আনসারটা হয়ে যাবে। তাহলে যেমন ইজ থাকলে ইজেন্ট হবে, আর থাকলে আরএন্ট হবে, ওয়াজ থাকলে ওয়াজেন্ট হবে, ওয়ার থাকলে ওয়ারেন্ট হবে, হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, তারপরে হ্যাড থাকলে হ্যাডেন্ট। লেখাগুলো একটু আনক্লিয়ার। তো হ্যাড থাকলে হ্যাডেন্ট, শ্যাল থাকলে হবে শ্যান্ট, উইল থাকলে কিন্তু তোমরা কেউ উইল থাকলে উইল নট লিখো না। উইল যদি থাকে উইল নট হবে না, এটাকে শর্ট করে লিখতে হবে কি? ওন্ট হবে, বা উইল অ্যান্ড টু হবে না। যদি কেউ দেখো যে কি উইল অ্যান্ড হয় না, এটারে এইটা আর এম এটা একটু এক্সেপশনাল, যে কি উইল থাকলে ওন্ট হবে। বাকিগুলো হচ্ছে কি এম থাকলে হবে কি? বাকিগুলো একটু দেখো যে ক্যান থাকলে কুডেন্ট হবে, কুড থাকলে কুডেন্ট হবে, মাইট থাকলে মাইটেন্ট, এরকম মে থাকলে মে নট। আর একটু ইম্পর্টেন্ট কথা যে সেটা হচ্ছে যে এইগুলো একটু দেখো, এটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের রুলসে কিন্তু লেখা থাকে যে কি? রুলসে লেখা থাকে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু নট বা ডাজ নট হয়,
তো ডু নট হবে কখন, ডাজ নট কখন হবে, তখন সেই ব্যাপারটা দেখো। যদি দেখো যে ভার্ব ওয়ান আছে, তাহলে ভার্ব ওয়ান মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে সেখানে আমরা লিখে দিব ডোন্ট। কি লিখবো? ডোন্ট। যদি ওখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে যদি থাকবে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডোন্ট। আর যদি ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে, এস অথবা ইএস যুক্ত থাকে, তাহলে কি লিখতে হবে আমাদেরকে? ডাজেন্ট। ঠিক এরকম ভার্বের যদি 2 নম্বর ফর্ম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো ডিডেন্ট। ওকে, তাহলে আমরা এখন এটা মুছে পরের রুলসে যাই। অলরেডি আমি প্রথমে লিখছিলাম যে কিছু নেগেটিভ ওয়ার্ড থাকলে পরে লিখতে হবে আমাদের কি, ওই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকলে পরের স্টেটমেন্টে আমাদেরকে লিখতে হবে পজিটিভ। নেগেটিভ ওয়ার্ডগুলো লিখেছিলাম, আবার অক্সিলারি ভার্ব দিয়ে বাকিগুলো লিখলাম। এখন আমরা 2 নম্বর রুলসে যেতে পারি। 2 নম্বর রুলসটা হচ্ছে কি আমাদের, 2 নম্বর রুলসে আরেকটু বলি যে, বলছিলাম এর আগেও, আবারও বলি যে ওই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে তারপর ওই সাবজেক্টের প্রোনাউনটা বসাতে হবে। এখন 2 নম্বর রুলসে যাই যে রুলস 2। আমরা বইয়ে তো অনেক রুলস দেওয়া আছে, অত রুলস যাব না, আমরা সবগুলো রুলসকে সামারাইজ করে শর্ট করে কিছু কয়েকটা রুলসের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। তো দেখো, যদি প্রোনাউনের কথা বলছিলাম, তো প্রোনাউনে দেখো যদি কি থাকে, যত বডি যুক্ত শব্দ আছে, যেমন এভরিবডি, এভরিবডি, আর কি কি বডি আছে, সামবডি, তারপরে নোবডি, এরপরে আর যত ওয়ান আছে, ওয়ান কি জানো, এভরিওয়ান, এরপর হচ্ছে সামওয়ান, তারপরে আরো আছে আমাদের নো ওয়ান অথবা নান, নোবডি, নো ওয়ান, নান। আরেকটা হচ্ছে যে অল। এগুলো থাকলে কি হবে, এর প্রোনাউন হবে হচ্ছে দে, প্রোনাউন দে হবে। আমাদের অন্যান্য গ্রামারে দেখা যায় যে এই সবগুলো, এই এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান সবগুলোকে সিঙ্গুলার কাউন্ট করা হয়, কিন্তু শুধু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি করা হয়, এগুলোর প্রোনাউন ধরা হয়। এই জন্যই এর প্রোনাউন ফর্মটা কি লেখা হয়, ট্যাগ কোশ্চেনে আনসার লেখার সময় লিখতে হয় দে লিখতে হয়। এটা তোমরা একটু মনে রেখে দিও। আর সেই কারণেই আমরা একটু আগে লিখছিলাম, আমি একটা বাক্য লিখি যে এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। তো এটার অর্থ কি, এটার অর্থ হলো যে প্রত্যেকেই সুখী হতে চায়। দেখো এই পাশের স্টেটমেন্টটা কি আছে, এই পাশের স্টেটমেন্টটা পজিটিভ আছে, তাহলে আমাদের ওই পাশে কি হবে, নেগেটিভ হবে। তা আমি ওখানে বলেছিলাম কি যে ভার্ব ওয়ান, একটু আগে বলেছিলাম যে ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস থাকলে সেখানে কি হয়, ডাজ হয়, ডাজেন্ট হবে। তো ডাজেন্ট হলে এখানেও কি হওয়ার কথা, এখানেও যেহেতু তোমরা অনেকে এই রুলসটা যদি মনে রাখো, এই কথাটা মনে রাখো, তাহলে দেখবা কি যে এইটুকু হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, তার সাথে কি যুক্ত আছে, এস যুক্ত আছে। তাহলে সেই অর্থে আমাদের এখানে কি হওয়া দরকার, এনে হওয়ার কথা ছিল ডাজ, কিন্তু তারপরে ডাজ তার সাথে যেহেতু পজিটিভ, তাহলে ডাজেন্ট হওয়ার কথা। এরপরে কি আমরা বললাম যে এই এভরিওয়ানের প্রোনাউনটা কি হয়, এভরিওয়ানের প্রোনাউন হয় হচ্ছে দে, এভরিওয়ানের প্রোনাউন হয় হচ্ছে দে। এখন বলো তোমরা যে দের সাথে কি ডাজ বসে, দের সাথে ডাজ বসে না। এই কারণে আমাদের আনসারটা কি হবে, এই কারণে আমাদের আনসারটা হবে হচ্ছে, যেহেতু দের সাথে কি বসে, দে হচ্ছে কিন্তু প্লোরাল, এই পাশের স্টেটমেন্টের জন্য এভরিওয়ান এখানে ছিল সিঙ্গুলার, কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনে গিয়ে বললাম যে উপরে লিখছে এখানে যে এইগুলো যদি থাকে তাহলে তার প্রোনাউনটা হয়ে যাবে কি দে। দের সাথে আবার একটু আগে বলা হলো ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেখানে কি হওয়ার কথা, ডাজ হওয়ার কথা, কিন্তু এখানে দে বসানোর কারণে এভরিওয়ান, এই যে এভরিওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি, অল, এগুলোর জন্য কি হয়, দে হয়। দে হওয়ার কারণে আমাদের কি হবে না, এখানে ডাজ বসবে না, এখানে কি বসবো আমরা, যেহেতু দে হচ্ছে প্লোরাল, এটা ডু বসে। এই পাশের স্টেটমেন্ট পজিটিভ, এই কারণে কি হবে, এখানে ডোন্ট হবে। তাহলে আনসারটা কি হলো, ডোন্ট দে। তাহলে আমি আরেকটা লিখি উদাহরণ, আমি এখান থেকে আরেকটা দিই যে নোবডি যদি হয়, নোবডি বিলিভস এ লায়ার। এই পাশের স্টেটমেন্টটা কি বলো তো, যে এ পাশে কি লেখা আছে, নোবডি বিলিভস এ লায়ার, অর্থাৎ কেউ
মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, নেগেটিভ অর্থ দেয়। এই কারণে আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে পজিটিভ। পজিটিভ হওয়ার কারণে এখানেও কি আছে? ভার্বের সাথে এস যুক্ত আছে। তাহলে আবার নোবডি আছে, উপরে বলা হয়েছে যে নোবডি, এইগুলো থাকলে প্রোনাউনটা কি হয়? প্রোনাউন দে হয়। তাহলে আমি আগে দে লিখে নিলাম, দের সাথে কিন্তু কি এস থাকলেও এখানে ডাজ বসবে না। কেন বসবে না? কারণ দে হচ্ছে প্লোরাল, এই কারণে আনসারটা হবে ডু দে। আর এই পাশে তো নেগেটিভ আছেই, বললাম এন দিয়ে যে সকল শব্দগুলো তৈরি হয় সাধারণত এগুলো নেগেটিভ হয়, এই কারণে এই পাশে নেগেটিভ হবে না, কি হবে? পজিটিভ হবে। সো এটা একটু মনে রেখে দিও, তোমরা এটা অনেকেই ভুল করো, অনেক স্টুডেন্ট দেখে এগুলো ভুল করে। তো আমরা তাহলে পরের রুলসে যাই। তাহলে আমাদের রুলস নাম্বার 3, রুলস নাম্বার 3তে দেখি যে একটু আগে লিখছিলাম নোবডি, নো ওয়ান, নোবডি। আর তাহলে বডি এবং ওয়ান যুক্ত থাকলে সেখানে কি হয়? প্রোনাউন হয় দে। কিন্তু যদি থিং যুক্ত থাকে, থিং যুক্ত থাকলে কিন্তু তার কি হবে? থিং যুক্ত শব্দগুলো, থিং যুক্ত শব্দের প্রোনাউনটা কি হবে? এর প্রোনাউন হবে হচ্ছে ইট। মানে থিং যুক্ত শব্দগুলো সবগুলো কি হয়? সিঙ্গুলার হয়। ট্যাগ কোয়েশ্চেনও সিঙ্গুলার, এমনি নর্মাল সেন্টেন্সও সিঙ্গুলার হয়। যেমন এভরি দিয়ে অনেকে ভাবতে পারে যে এভরি বডি যেহেতু ছিল ওটা প্লুরাল হয়েছিল, তাহলে কি এভরিথিং অথবা এনিথিং আছে, তারপরে আছে কি আরো নাথিং। এগুলোর জন্য কি হবে? এর প্রোনাউনটা হবে, এটার প্রোনাউন হবে হচ্ছে ইট। এটা একটু মনে রেখে দিও, এটা আমাদের ইম্পর্টেন্ট। অনেকে ভাবতে পারে যে একটু আগে লিখছিলাম যে এভরিবডি, নোবডি এগুলো থাকলে কি হয়? দে হয়। কিন্তু এভরিথিং, এনিথিং, নাথিং, ও সরি আরেকটা বাদ পড়ে গেছে, সেটা আমি এখানে একটু লিখে দিই। সামথিং এগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে ইট হয়। আমরা একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হচ্ছে বহুল প্রচলিত একটা এক্সাম্পল আছে, তাহলে আমি এটা লিখি, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে। অক্সিলারি ভার্ব থাকলে সেখানকার ট্যাগ কোয়েশ্চেনটা করা খুবই সহজ হয়, কারণ ওই অক্সিলারি ভার্বটা বসায় তারপর নট বসিয়ে দিতে হয়। তাহলে এখানে কি আছে? ইজ আছে। দেখো ইজ থাকলে আমরা ইজটা নিয়ে ওই অক্সিলারি ভার্বটা নিলাম ইজ, এরপর বললাম যে এভরিথিং পরিবর্তে কি হবে? প্রোনাউন ইট হবে। আর তার আগে আমাদের এই স্টেটমেন্টটা কি? এই স্টেটমেন্টটা হলো পজিটিভ। তো এই পজিটিভ হওয়ার কারণে এখানে ইজের সাথে কি যুক্ত হবে? ইজের সাথে যুক্ত হবে নট, তাহলে হলো কি ইজেন্ট। আর বললাম যে এই থিং যুক্ত এই ওয়ার্ডটার জন্য আমরা এখানে কি বসাবো? এর জন্য ইট বসাবো। তাহলে আমাদের এই আনসারটা হচ্ছে কি? আমাদের আনসারটা হচ্ছে ইজেন্ট। তাহলে আমরা কি বললাম? এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। তাহলে এই আনসারটা হয় কি? ইজেন্ট ইট। যেমন আমরা বলছিলাম ট্যাগ কোয়েশ্চেন মানে জুড়ে দেওয়া প্রশ্ন, আমরা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বা একটা সেন্টেন্সের শেষে কি একটা প্রশ্ন জুড়ে দিই। অ্যাফার্মেটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তো এইটা যেহেতু পজিটিভ ছিল, তাহলে দেখো আমাদের অর্থটা কেমন হয়? এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, ইজেন্ট ইট। তখন প্রশ্নটা এমন হয় কি, এটা কি আসলেই কি, তাই কি, এরকম একটা অর্থ আসে। তাহলে আমরা এখন পরের রুলসে যাই। পরের রুলসটা হলো, তোমরা নিশ্চয়ই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিলাম। আমাদের যে মিনিং অনুসারে 5টা সেন্টেন্স আছে, মিনিং অনুসারে 5টা সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। এগুলোর মধ্যে থেকে 4টা সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন হয় না, কারণ তো অলরেডি কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেনে তো আর পরে আর একটা কোয়েশ্চেন করা যায় না, একটা প্রশ্নবোধক বাক্যের শেষে তার প্রশ্ন জুড়ে দেওয়া যায় না। এই কারণে আমাদের কি হয়? ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনটা হয় না। তাহলে আমরা অ্যাসার্টিভের কথা বললাম, ওটা বাদ দিয়ে ইম্পারেটিভের কথা বলি। তোমরা নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্স চিনো। ইম্পারেটিভ সেন্টেন্স নিশ্চয়ই তোমরা চিনো। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়া? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হচ্ছে ভার্ব দিয়া।
তার মানে ভার্ব বলতে মূল ভার্ব, তাহলে আমরা শুধু ভার্ব না লিখে লিখি যে মূল ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে শুরু হয়। এবং আরেকটা হয় কিভাবে, লেট দিয়ে, লেট অথবা শুধু লেট দিলে বলতে পারি, যেমন লেটের পরে আজ বসে অথবা লেট মি বসে বা অন্যান্য অবজেক্টগুলো বসে, লেট দিয়ে শুরু হয়। তাহলে আমরা একটু দেখি, অনেক সময় মূল ভার্বের শুরুতে আবার কি, আমি তাহলে আরেকটাও বলি, অনেক সময় মূল ভার্বের শুরুতে কি দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হয়, ডু নট প্লাস তারপর হয় কি মূল ভার্ব। অর্থাৎ এই ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম যেটা, সেটা হলো ডু নট প্লাস মূল ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে আমরা একটু দেখি যে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য কি হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য যে আনসারটা হবে এটা কোশ্চেনের, এটা খুবই ইজি। তো তার জন্য আমরা কি লিখবো, তো আমরা লিখতে পারি উইল ইউ অথবা ওন্ট ইউ, দুটাই হয়। আমাদের আনসার কি হয়, ওন্ট ইউ হয় অথবা উইল ইউ হয়। যদি সেন্টেন্সটা যেমন এখানে বললাম যে নেগেটিভ যদি হয়, ডোন্ট দিয়ে শুরু হয়, অথবা আরও কীভাবে হতে পারে, আরও হতে পারে স্ট্রাকচারটা নেভার দিয়ে শুরু হতে পারে, নেভার প্লাস মানে মূল ভার্ব বা ডট 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 সামথিং থাকে। তো এই দুটা ক্ষেত্রে তো আর এইটা দেওয়া যাবে না, কিন্তু বাকি যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেইগুলোর জন্য আমরা উইল ইউ দিতে পারি, আবার ওন্ট ইউ দিতে পারি, দুটা দিলেই হয়। তবে ওন্ট ইউ ইউজ করার থেকে উইল ইউটা ইউজ করা বেটার হবে। তো এজন্য আমরা চেষ্টা করবো উইল ইউ দেবো, কারণ যদি আমাদের নেগেটিভও থাকে তখন উইল ইউ দিলে কারেক্ট, যদি পজিটিভ থাকে তখন উইল ইউ দিলে কারেক্ট। তাহলে আমাদের অযথা কষ্ট করে ওন্ট ইউ মনে রাখার দরকার নেই। কেউ যদি দেয় তারটা ভুল হবে না, তাহলে আমরা দুইটাই দিতে পারি, কিন্তু এটা দিলে সবচেয়ে বেস্ট হয়, এটা ইউজটা না করাই ভালো। তাহলে আমরা একটু দেখি একটা মূল ভার্ব দিয়ে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিই, গিভ মি সাম সানশাইন। তোমরা যদি, আমি একটা বাক্য লিখছি গিভ মি সাম সানশাইন, তোমরা যদি 3 ইডিয়টস মুভিটা দেখে থাকো, ওই মুভির একটা বিখ্যাত গান আছে, গিভ মি সাম সানশাইন, গিভ মি অ্যানাদার রোজ, এরকম একটা গান আছে। তো এটা নামটা আমরা আনসারটা লিখি যে কি বললাম, লিখলাম যে গিভ মি সাম সানশাইন। এটা দেখো তোমরা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো আমরা যদি মূল ভার্ব দিয়ে শুরু হইলে সেটা বললাম সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের আনসারটা কি হবে, উপরে আমরা লিখছি উইল ইউ, উইল ইউ। এই পাশে সেন্টেন্সটা কিন্তু কি আছে, পজিটিভ আছে। সো আমরা এখানে আনসারটা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি ওন্ট ইউ লিখতে পারি, যদিও ওন্ট ইউ লেখাটা ঠিক হবে না। ঠিক হবে না বলতে এটা ব্যবহার না করাই শ্রেয়, বহুল ব্যবহৃত হচ্ছে উইল ইউ, তো ওটা না লিখলেও চলবে। কেউ যদি লিখে, আমি আবার বলছি কেউ লিখলেও ভুল হবে না। আমি আরেকটা লিখি যে নেভার নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই দিলাম যে মূল ভার্ব দিয়ে শুরু হইলে আমরা সেটার আনসার কি লিখবো, উইল ইউ। মূল ভার্ব দিয়ে শুরু হইলে সেটার আনসার আমরা লিখবো কি, উইল ইউ। ওকে, তাহলে আমরা বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি লিখলাম, ইম্পারেটিভ সেন্টেন্স হলে মূল ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে কি হবে, মূল ভার্ব দিয়ে শুরু হবে, অথবা লেট দিয়ে শুরু হবে, অথবা সেন্টেন্স শুরুতে ডু নট থাকবে নেগেটিভ করার ক্ষেত্রে, এবং নেগেটিভ করার ক্ষেত্রে নেভার দিয়ে শুরু হইতে পারে। নেভারের পরে দেখা যাচ্ছে কি ভার্ব 1 থাকবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স জানার খুবই সহজ উপায় হচ্ছে কি মূল ভার্ব থাকবে সেন্টেন্সে, মূল ভার্ব দিয়ে শুরু হবে, অথবা যদি নেগেটিভও হয় সেক্ষেত্রে যেমন ডু নট আমরা লিখছিলাম নেভার টেল এ লাই, তাহলে এটার আনসারটা কি হবে, এটা নেগেটিভ আছে এবং তারপরেই মূল ভার্ব। আমরা বললাম যে নেভার দিয়ে শুরু হইলে ওইটা কি হয়, ওইটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে আমাদের আনসারটা কি হবে, ওই যে উইল ইউ। তো এই ক্ষেত্রে বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে ওন্ট ইউ অথবা উইল ইউ দুটো লেখা যায়। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, আমরা দেখছিলাম যে কি এখানে নেগেটিভ ওয়ার্ড নেভার আছে, তাহলে এই ক্ষেত্রে ওন্ট ইউ দিলে আনসারটা 100% ভুল। সো আমরা কি দেবো, এটা উইল ইউ, এবং সব ক্ষেত্রেই দেওয়ার চেষ্টা করবো কি উইল ইউ, তাহলে কি হবে, সেটা আমাদের বেটার হবে। তারপর আমি আরেকটা যদি উদাহরণ দিই, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার কি ডোন্ট আছে, তার নেগেটিভ ওয়ার্ড এবং মূল ভার্ব দিয়ে নেগেটিভ ওয়ার্ড ডোন্টের পরেই কি আছে, ডোন্টের পরেই মূল ভার্ব আছে, আর ডোন্ট দিয়ে শুরু হইলে বললাম কি এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আমরা লিখবো কি, এখানে লিখবো হচ্ছে কি উইল ইউ। ওকে,
এরপরে সবচেয়ে আমরা দেখি যে 5টা আসে আমাদের আমাদের পরীক্ষায় 5টা আসে। তো 5টার মধ্যে থেকে একটা কমন মূল ভার্ব দিয়ে বা লেট দিয়ে শুরু হয়, এর মধ্যে থেকে একটা আসে লেটাস। তাহলে আমরা দেখি একটু লেটাস থাকলে কি হবে। এটা খুব ভালোভাবে মনে রাখবো যে লেটের পর যদি কি থাকে লেট আস অথবা কমা দিয়ে লেটস, এটা থাকলে সহজ কথায় যদি এটা থাকে তাহলে আমরা কি দিব, এটা লেটস অথবা লেটাস থাকলে চোখ বুঝে তোমরা লিখে দিবা কি শ্যাল উই, চোখ বুঝে লিখে দিবা শ্যাল উই, আর কোনো কথা নাই এখানে। কোনো কেউ ভাবতে পারো যে এমনটা যদি থাকে, আমি উদাহরণটা দিই একটা, লেটাস প্লে ক্রিকেট, লেট আস প্লে ক্রিকেট, পরে তাহলে আনসারটা কি হবে, ওই যে বললাম যে আনসারটা হবে লেটাস থাকলে, লেটাস দিয়ে শুরু হইলেই সেখানে আমরা কি লিখবো শ্যাল উই, লেটার দিয়ে শুরু হইলে লিখবো কি শ্যাল উই। এখন অনেকে ভাবতে পারে প্রথমেই বলা হয়েছিল যে এই পাশের স্টেটমেন্টটা যদি পজিটিভ থাকে তাহলে ওই পাশে নেগেটিভ হবে, তাহলে এখানে দেখো কি আছিল, এটা কিন্তু পজিটিভ, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এখানে শ্যান্ট উই লিখবো, নো, লেটাস থাকলেই ওই পাশে শ্যাল উই, এই ক্ষেত্রে নেগেটিভটা কাজ করবে না। তাহলে আমরা কি করবো, এখানে লেটাস থাকলে শ্যাল উই, এখানে তো লেটাস না থেকে কি থাকতো, এখানে লেটাস না থেকে এইভাবে লেখা ছিল যে লেটস, ইউ এর পরিবর্তে লেট আসের পরিবর্তে এখানে ইউটা কি হয়ে গেছে অ্যাপোস্ট্রফি কমা হয়ে গেছে, পরে আস, এই লেটস লেটাস আর কি লেটস বোথ আর ইকুয়াল, সো লেটস থাকলেও আমরা কি লিখবো শ্যাল উই, লেটাস থাকলেও শ্যাল উই। আমাদের যে 5টা আসে 5টার মধ্যে থেকে মনে রেখো লেটাসের নিয়ম একটা আসেই, আর পুলামান যাই হোক একজন যত গাধাই হোক না কেন, গাধা যত ডাল হেডেড হোক না কেন, সে এইটা আর ভুল করে না। সো আশা করি তোমরাও ভুল করবে না। পরেরটা যাই, ওকে গেল ইম্পারেটিভ গেল, পরে আমরা যাই যে আমাদের রুলস হয়েছে, আমাদের রুলস গেছে 3টা, এখন আমরা 4 নাম্বার রুলস, খুবই স্বল্প কয়েকটা রুলসের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। 4 নাম্বার রুলস হচ্ছে যদি কোনো বস্তুবাচক সাবজেক্ট হয়, মনে রেখো বস্তুবাচক সাবজেক্ট, বস্তুবাচক নাউন অথবা প্রোনাউন, প্রোনাউন তো একটাই বস্তুবাচক সেটা ইট, ওই বস্তুবাচক নাউন হলে প্রোনাউনটা না লিখি, কারণ আমরা জানি একটাই প্রোনাউন ইট বস্তুবাচক, তবে প্লুরাল হলে সেক্ষেত্রে দে হয়, যদি দে হয় তো বস্তুবাচক নাউন এর প্রোনাউনটা আমরা নিশ্চয়ই জানি, তাহলে বস্তুবাচক নাউন এর পরিবর্তে আমরা কি লিখব, বা আমরা লিখি যে বস্তুবাচক নাউন এর প্রোনাউন কি হবে, প্রোনাউন হবে ইট। যেমন একটা লেখা আছে কি দ্য বুক, দ্য বুক gives us knowledge, books gives us knowledge, এখানে দেখো কি আছে ভার্বের সাথে এস যুক্ত করা আছে, তাহলে এস থাকলে আমরা বলেছিলাম কি হবে, এস থাকলেই বলেছিলাম সেখানে ডাজ বসাই দিব, ডাজ, এই পাশের স্টেটমেন্টটা কি আছে, এই পাশের স্টেটমেন্ট দেখো পজিটিভ আছে, তাহলে ডাজের সাথে কি যুক্ত হবে, ডাজের সাথে যুক্ত হবে নট, ডাজেন্ট, পরে দা বুক বস্তুবাচক একটা নাউন, তাহলে এইখানে কি করব আমরা প্রোনাউনটা ইট দিব এইখানে। তাহলে এরকম বস্তুবাচক নাউন আমরা চিনি চেয়ার, টেবিল, বেঞ্চ, পেন ইত্যাদি ইত্যাদি যত বস্তুবাচক নাউন, ট্রি, রোড ইত্যাদি ইত্যাদি যত বস্তুবাচক আমরা চিনি, যেটাকে মানুষ বোঝায় না বা জীব বোঝায় না, অনেক সময় জীব বলতে শুধু মানুষ ছাড়া যত প্রাণীবাচক অন্যান্য জীবজন্তু আছে ওইগুলোর জন্য আমরা ইট ব্যবহার করতে পারি, ব্যবহার করা হয় আর কি। আর যদি মনে হয়, আর যদি কি হয় ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচক নাউন এর ক্ষেত্রে কি ব্যবহার করবো আমরা প্রোনাউনটা, এর ক্ষেত্রে প্রোনাউন হবে যদি পুরুষ হয় সিঙ্গেল হয়, যদি পুরুষবাচক শব্দ হয়, আর যেমন সেই ওয়ার্ডটা যদি সিঙ্গেল হয় সিঙ্গুলার হয় তাহলে লিখবো হি,
যদি মহিলা হয় সেক্ষেত্রে আমরা লিখব শি, এবং যদি ওই ব্যক্তিবাচক নাউনটা যদি প্লোরাল হয়, অর্থাৎ একের অধিক যদি হয়, সেক্ষেত্রে আমরা লিখব দে। এছাড়া ওই বস্তুবাচক নাউনটা যদি কারো নাম হয়, রহিম, করিম, জব্বার, সুমন, যদি এগুলো হয়, তাহলে তার জন্য আমরা লিখব কি হি, অর্থাৎ আর মহিলাবাচক কোনো নাম হইলে সি, আর যদি একের অধিক জন হয় সেক্ষেত্রে আমরা লিখব কি দে। ওকে, তারপরে রুলসে যাই। আমি রুলস নাম্বার 5 বলি। কিছু শব্দ আছে যে শব্দগুলো হচ্ছে অলওয়েজ কি হয়, অলওয়েজ স্ত্রীবাচক শব্দ হয়, তার জন্য আমরা কি লিখব, তার জন্য আমরা লিখব হচ্ছে প্রোনাউনটা হবে শি। যেমন দা মুন, দা না লিখে আমরা শুধু মুন লিখতে পারি, মুন। এরপরে হচ্ছে কিছু শব্দ আছে, এই শব্দগুলো অলওয়েজ কি সিঙ্গুলার, এই অলওয়েজ স্ত্রীবাচক শব্দ। তাহলে আমি কিন্তু লিখে দিই কিছু শব্দ আছে যা অলওয়েজ স্ত্রীবাচক। তাহলে সেগুলো হচ্ছে কি মুন, উইন্টার, এরপরে রিভার এর নাম, নদীর নাম, যত নদীর নাম আছে দুই একটা ছাড়া, যেমন কপোতাক্ষ হচ্ছে পুরুষবাচক শব্দ, আর হচ্ছে আরেকটা আছে ব্রহ্মপুত্র। কপোতাক্ষ আর ব্রহ্মপুত্র এই দুটো শব্দ হচ্ছে পুরুষবাচক শব্দ। এছাড়া আর যত নদীর নাম আছে, পদ্মা, মেঘনা, যমুনা, আরো আছে, আরো অনেক অনেক নাম আছে। এই নামগুলো বাংলাদেশে আমরা জানি যে প্রায় 750 নদী আছে, সবগুলো কিন্তু স্ত্রীবাচক শব্দ। ওরকম নদীর নাম দিয়ে যদি ব্যবহার করা হয় তাহলে সেটাও কি হবে, স্ত্রীবাচক হবে। এরপরে হলো আর্থ, একটা শব্দ আর্থ, এটাও একটা স্ত্রীবাচক শব্দ। তারপরে হচ্ছে আমরা জানি ঋতু রাজ বলা হয় বসন্ত, তাহলে রাজ মানে তো পুরুষবাচক শব্দ, তাহলে ওটা আমরা লিখতে পারবো না, আমরা লিখতে পারি অটাম, অটাম। তারপরে হচ্ছে লেট অটাম, এগুলো সব স্ত্রীবাচক শব্দ। এই ইত্যাদি ইত্যাদি এই শব্দগুলো হচ্ছে কি, এগুলো আসলে খুব তেমন আসে না, তবে এই নামটা আসে, এইটা আসে, এইটা আসে, এইটা আসে। এছাড়া আরেকটু যুক্ত করি এখানে দেশের নাম, কারণ আমরা দেশের নামের ক্ষেত্রে কি বলা হয়, আমরা কিন্তু যখন বলি মাতৃভূমি বলি বা দেশ মাতৃকা বলি, তো দেশ মাতৃকার কথা বলা হয়, দেশ মাতৃকা মানে মা, মা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এই কারণে আমাদের এখানে কি লিখতে হয়, সি লিখতে হয়। তাহলে আমরা যদি এখন লিখি যে বাংলাদেশ, তাহলে আমরা একটা উদাহরণ লিখি, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো ইজ আছে, তো ইজ তো থাকলেই বলছিলাম অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে নট যুক্ত করে দিব, তো ইজেন্ট সেটা শর্ট ফর্মে ইজেন্ট। আর যেহেতু বাংলাদেশ লিখছি তাহলে আমরা কি লিখবো, সি, ইজেন্ট সি। সেম ভাবে যদি এখানে লিখতাম, আমরা কি লিখতাম যে পদ্মা, এটা উচ্চারণ হবে কি পদ্মা, অনেকে বলে পদ্মা, পদ্মা না, এটা হবে কি পদ্মা। পদ্মা ইজ এ বিগ রিভার, শর্টকাট ছোট একটা শব্দ লিখলাম, এই বাক্য লিখলাম। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখবো, বলছিলাম যে নদীর নাম যতগুলো আছে ওগুলো থাকলে কি হবে, স্ত্রীবাচক শব্দ হবে। এই জন্য আমরা এখানে কি লিখবো, ইজেন্ট, ইজেন্ট সি, এই ক্ষেত্রে আমরা লিখবো ইজেন্ট সি। পরের দিকে যাই আমরা। মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট রুলসগুলো বলা হয়ে গেছে, এখন আমরা যেগুলো বেশি আসে সেগুলো আমরা আগে বলে ফেলেছি, এখন আমরা লেস ইম্পর্টেন্ট গুলো বলতেছি, মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমাদের বলা হয়ে গিয়েছে। তাহলে পরের রুলসে যাই। পরে রুলস নাম্বার 6। আমরা কিন্তু প্রথমের দিকেই
প্রথম দিকেই আমি ওই যে যখন লিখছিলাম ওর মধ্যেই রুলসগুলো বেশিরভাগ বলা হয়ে গেছে, একটার মধ্যেই যে শর্ট ফর্মে ওখানেই সব বলা হয়ে গেছে। এখন যা আসছে এগুলো একটু বলি, যে কিছু শব্দ সবসময় কি হয়, সবসময় পুরুষবাচক হয়। এগুলো একটু দেখো, যে সান, সান সূর্য, যেমন আমরা বলি সূর্য মামা, তো মামা তো স্ত্রীবাচক শব্দ, এই ক্ষেত্রে এটা পুরুষবাচক শব্দ। এরপর আমরা বলি ঋতুরাজ, ঋতুরাজ বসন্ত, স্প্রিং, তাহলে এটা একটা পুরুষবাচক শব্দ। তারপরে হলো এই যে এরকম আর কিছু শব্দ যারগুলো আছে এগুলো কি হয়, পুরুষবাচক শব্দ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সান যদি লিখি তাহলে সেক্ষেত্রে হবে কি, সান কি করে আমাদেরকে গিভস আস বিম, আমাদের কি দেয়, কিরণ দেয়, বিমস। বিমস মানে হলো কিরণ বা আলো বা রশ্মি। তাহলে বিমস, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, যে গিভস লেখা আছে, গিভস ভার্বের সাথে গিভ যুক্ত করা আছে, এর যুক্ত আছে, তাহলে এস থাকলে আমরা বলবো ডাজেন্ট, বলছিলাম ডাজেন্ট, আর এখানে সান আছে, এখানে হি, ডাজেন্ট হি। এরপর আরেকটা কথা বলি, যদি কখনো তোমরা দেখো যে আল্লাহ শব্দটা আছে, কখনো যদি দেখো যে আল্লাহ শব্দ আছে, সেক্ষেত্রে আল্লাহ বা গড, আল্লাহ বা গড থাকলে কি করবে সেটা একটু বলি, এটা বলার মধ্য দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। পরের বস্তু দেখো যে কি, যদি আল্লাহ থাকে, আল্লাহ অথবা গড, তা আল্লাহ বা গড থাকলে এর প্রোনাউনটারে আমরা কি লিখবো, ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউনটারে বড় হাতের এইচটা হবে কি, বড় হাতের, আমি একটু বড় করে লিখলাম, প্রোনাউন হবে বা প্রোনাউন হবে হচ্ছে, প্রোনাউন হবে হি, এইচটারে বড় করে লিখতে হবে, প্রোনাউন হবে কি হি। যেমন আমরা লিখি যে আল্লাহ হেল্পস আস, তাহলে এই ক্ষেত্রে কি লিখবো, যেহেতু এখানে কি ভার্বের সাথে এস যুক্ত করা আছে, তাহলে আমরা কি লিখবো, বলছিলাম এস থাকলে সেখানে লিখতে হবে ডাজেন্ট, আর আল্লাহ অথবা গড থাকলে সেখানে আমরা কি প্রোনাউনটা এইচটারে দিব বড় হাতের। যদিও আল্লাহ পুরুষবাচক বা স্ত্রীবাচক কোনো শব্দ না, তারপরেও আমরা কি ওটারে হি লিখবো, আর হি লেখার সময় এইচটা বড় হাতের হবে, এটা মনে রেখো। তো আজকে আমরা যা পড়াইলাম মোটামুটি ট্যাগ কোশ্চেনে যেগুলো বেসিক সেগুলো পড়াই ফেলছি। এগুলো তোমরা যদি দেখো ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় 5-এ 5 আসবে। এগুলো দেখার পাশাপাশি তোমাদের বইয়ে দেখবা বিভিন্ন এক্সারসাইজ আছে, বিভিন্ন বোর্ডের এক্সারসাইজ আছে, ওই এক্সারসাইজগুলো তোমরা দেখবা, দেখার পরে আনসারের সাথে মিলাইবা এবং রুলসগুলোর সাথে মিলাইবা, দেখবা ইনশাল্লাহ তোমরা কমন পাবা এবং 5-এ 5 পাবা ইনশাল্লাহ। তাহলে আজকের মতো শেষ করি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।